স্বামীকে গরিব ভেবে পার্টির সবার সামনে নিচু দেখিয়েছিল, সেই স্বামী বেরোল কোটিপতি। তারপর যা হয়েছিল। বন্ধুরা, সকাল ঠিক ৮টা বেজেছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে একটি কর্কশ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। বিক্রম, তোমাকে কি 10 বার ডাকতে হবে? আমার ব্ল্যাক কফি এখনও কেন এলো না? সিঁড়ি দিয়ে দ্রুত পায়ের আওয়াজ পাওয়া গেল। রিয়া মেহতা, শহরের সবচেয়ে ক্ষমতাশালী বিজনেসওম্যান, রাগে নিচে নেমে আসছিল। তার মুখ নিখুঁত মেকআপে সাজানো ছিল, কিন্তু চোখে ছিল আগুন, অহংকারের আগুন। রান্নাঘর থেকে সাধারণ পোশাকে এক ব্যক্তি দৌড়ে এলো, হাতে কফির মগ, কপালে হালকা ঘাম। সরি রিয়া, সে নিচু স্বরে বলল। কফি মেশিনে একটু সমস্যা হয়েছিল। ওই লোকটির নাম ছিল বিক্রম রাজপুত। কাগজে কলমে সে রিয়ার স্বামী ছিল, কিন্তু এই বাড়িতে তার মর্যাদা একজন চাকরের চেয়ে বেশি ছিল না। রিয়া তার কথা শেষ হতেই দিল না। সে ঝটকা দিয়ে তার হাত থেকে মগটা কেড়ে নিল এবং ইচ্ছে করে মেঝের ওপর ফেলে দিল। বিক্রম হালকা কেঁপে উঠল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ করল না। বাহানা করো না, রিয়া অবজ্ঞার সাথে বলল। তোমার মতো ঘর জামাইয়ের কাজই বাকি। আমার বাবা তোমাকে রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে জায়গা দিয়েছে, তার মানে এই নয় যে তুমি আমার সমান হয়ে গিয়েছ। বিক্রম মাথা নিচু করে নিল। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কণ্ঠে তখনও সম্মানের আশা ছিল। রিয়া, আমি তোমার স্বামী, অন্তত একটু তো। রিয়া তাকে মাঝপথেই থামিয়ে দিল। স্বামী? তুমি আমার স্বামী শুধু কাগজে কলমে। আসল জীবনে তুমি আমার সবচেয়ে বড় ভুল, একটা বোঝা। ঠিক তখনই হুইল চেয়ারের শব্দ শোনা গেল। হরিশ মেহতা, রিয়ার বাবা, ধীরে ধীরে ডাইনিং হলে এলেন। তিনি এসব শুনেছিলেন। রিয়া, তার কণ্ঠে দুঃখ ছিল। এটা কেমন ব্যবহার? বিক্রম তোমার স্বামী, ও এই বাড়ির জন্য কত কিছু করেছে। ড্যাড প্লিজ, রিয়া বিরক্ত হয়ে বলল। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। হাইলাইট কর্পোরেশনের সাথে আমার ডিল ফাইনাল হতে চলেছে। আমার মেজাজ খারাপ করবেন না। বিক্রম ইশারায় হরিশ মেহতাকে চুপ থাকতে বলল। সে কোনো কথা না বলে চুপচাপ প্রাতরাশ পরিবেশন করতে লাগল, ঠিক একজন ওয়েটারের মতো। সন্ধ্যায় মেহতা নিবাসে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করা হয়েছিল। শহরের বড় শিল্পপতি, নেতা, বিদেশি অতিথি সবাই উপস্থিত ছিলেন। রিয়া আজ খুব সুন্দর লাগছিল। ডিজাইনার শাড়ি, হীরের হার আর মুখে জয়ের অহংকার। তার পাশে দাঁড়িয়েছিল নিতিন শর্মা, রিয়ার ঘনিষ্ঠ এবং বিক্রমকে নিচু দেখানোর জন্য সব সময় প্রস্তুত থাকা এক মানুষ। বিক্রম একটি পুরনো সাধারণ স্যুট পরেছিল, যা বিয়ের সময় হরিশ মেহতা তাকে দিয়েছিলেন। রিয়ার আদেশে সে অতিথিদের মাঝে জুস আর ড্রিঙ্ক পরিবেশন করছিল। তখনই নিতিন জোরে হেসে সবার দৃষ্টি আকর্ষণ করল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সে তালি বাজিয়ে বলল, দেখা করুন মিস্টার বিক্রম রাজপুতের সাথে, রিয়া মেহতার ভাগ্যবান স্বামী। মানুষের মুখে কৌতূহল জেগে উঠল। কাজ তো বেচারা ওয়েটারের মতো করছে, কিন্তু কপাল রাজাদের মতো। বিনে পয়সায় রুটি ভাঙার বিদ্যা কেউ এর থেকে শিখুক। পুরো হল রুম হাসিতে ফেটে পড়ল। রিয়া এক মুহূর্তের জন্য চোখ সরিয়ে নিল। তার লজ্জা করছিল, বিক্রমের জন্য নয়, বরং এই জন্য যে লোকে তাকে তার স্বামী বলে মানে। তার রাগ উপচে পড়ল। সে সবার সামনে বিক্রমকে ডাকল। বিক্রম কাছে এলো। জি রিয়া? রিয়া তার স্যান্ডেলের দিকে ইশারা করল। কেউ ড্রিঙ্ক ফেলে দিয়েছে, এটা পরিষ্কার করো, এক্ষুনি। পুরো হলরুমে নিস্তব্ধতা নেমে এলো। হরিশ মেহতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিয়া, এটা কি বলছো? ও তোমার স্বামী। রিয়ার চোখে অহংকার ঝিলিক দিয়ে উঠল। তাতে কি হয়েছে ড্যাড? স্বামী হলে কি আমার পায়ে ঝুঁকতে পারে না? সে বিক্রমকে ওপর থেকে নিচে দেখল। এমনিতেও ওর জায়গা আমার পায়ের কাছেই। পরিষ্কার করো, নয়তো আজ রাতে বাড়িতে ঢোকার কথা ভেবো না। বিক্রম দীর্ঘশ্বাস নিল। সে রিয়ার চোখের দিকে তাকালো। সেখানে না ছিল ভালোবাসা, না ছিল সম্মান, ছিল শুধু ঘৃণা। সে ধীরে ধীরে ঝুঁকল, কিন্তু স্যান্ডেল পরিষ্কার করার জন্য নয়। সে নিজের পকেট থেকে একটি রুমাল বের করল, সেটা মাটিতে রাখল, তারপর সোজা হয়ে দাঁড়াল। বিক্রমের কণ্ঠস্বর শান্ত কিন্তু ভারী ছিল। সে বলল, আমি এই বিয়ে তোমার বাবার সম্মানের জন্য টিকিয়ে রেখেছিলাম। আমার মনে হয়েছিল সময়ের সাথে তুমি আমাকে মানুষ বলে গণ্য করবে। সে নিজের পুরনো কোট খুলে মাটিতে ফেলে দিল। কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে যে তোমার কাছে টাকা অনেক আছে, কিন্তু একজন নারীর মর্যাদা নেই। রিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। আমার মুখে মুখে কথা বলছো? বিক্রম তার দিকে শেষবার তাকালো। তোমার বিবাহ বিচ্ছেদ চাইছিল না? অভিনন্দন রিয়া মেহতা, আজ থেকে তুমি মুক্ত। তারপর তার নজর নিতিনের ওপর পড়ল। আর তুমি, অন্যের সম্পত্তির ওপর নজর রাখা ব্যক্তি, তোমারও সময় শেষ হতে চলেছে। এই বলে বিক্রম দ্রুত পায়ে পার্টি থেকে বেরিয়ে গেল।
রিয়া পেছন থেকে চিৎকার করল, দূর হয়ে যাও, আর কোনোদিন নিজের মুখ দেখিও না। বিক্রম গেটের বাইরে বেরোতেই একটি ঝকঝকে কালো লাক্সারি কার এবং দুটি কালো এসইউভি তার সামনে এসে থামল। ড্রাইভার ঝুঁকে দরজা খুলে দিল। গুড ইভিনিং স্যার, আমরা কি হেড অফিসে যাব? বিক্রমের চোখে এখন আর জল ছিল না, সেখানে শুধু আগুন ছিল। সে গাড়িতে বসল এবং মোবাইল বের করল। হ্যালো, আমি বিক্রম রাজপুত বলছি। ওপাশে নিস্তব্ধতা ছিল। রাজপুত এন্টারপ্রাইজের সাথে হওয়া ডিল এক্ষুনি বাতিল করে দাও। সে জানালা দিয়ে মেহতা নিবাসের দিকে তাকালো। খেলা এবার শুরু হয়েছে মিস মেহতা। বিক্রম রাজপুত ফোন বন্ধ করে সিটে হেলান দিয়ে বসল। গাড়িটি ধীরে ধীরে শহরের আলোকিত রাস্তায় এগিয়ে চলল। বিক্রমের চোখের সামনে গত কয়েক বছরের ছবি ভেসে উঠল। যেদিন হরিশ মেহতা তার বাবার চিকিৎসায় সাহায্য করেছিলেন এবং যেদিন বাধ্য হয়ে সে রিয়াকে বিয়ে করেছিল। আমি প্রতিশোধ নিতে চাইনি, বিক্রম মনে মনে বলল। আমি শুধু চেয়েছিলাম তুমি আমাকে বোঝো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। ওদিকে মেহতা নিবাসে পার্টি তখনও চলছিল, কিন্তু পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। রিয়া রাগে ওয়াইনের গ্লাস ধরে দাঁড়িয়েছিল। ওই 2 পয়সার লোকের এত সাহস, সে বিড়বিড় করছিল। নিতিন হাসতে হাসতে তার কাছে এলো। ছাড়ো না রিয়া, আবর্জনা নিজেই বাইরে চলে গিয়েছে। সে গ্লাস তুলে বলল, চলো সেলিব্রেট করি। হাইলাইট কর্পোরেশনের সাথে ডিল হতেই আমাদের কোম্পানির ভ্যালু 10 গুণ হয়ে যাবে। রিয়ার মুখে হালকা হাসি ফিরল, কিন্তু তখনই এক আতঙ্কিত লোক দৌড়ে এলো। সে ছিল অজয় খান্না, মেহতা গ্রুপের পার্সোনাল সেক্রেটারি। তার হাত ঘামে ভেজা ছিল, হাত কাঁপছিল। ম্যাম, খুব বড় গণ্ডগোল হয়ে গিয়েছে। রিয়া বিরক্ত হল। কি নাটক এটা, সরাসরি বলো। খান্না কাপা কাপা হাতে ট্যাব এগিয়ে ধরল। ম্যাম, হাইলাইট কর্পোরেশন আমাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে। রিয়ার হাত থেকে ওয়াইন গ্লাস পড়ে গেল। কি আজে বাজে বলছো, সকালেই তো সব ফাইনাল হয়েছিল। খান্না শুকনো গলায় বলল, শুধু ডিল ক্যান্সেল হয়নি ম্যাম, ওরা আমাদের কোম্পানির নামে জালিয়াতির মামলাও করেছে। রিয়ার হৃৎস্পন্দন বেড়ে গেল। খান্না আবার বলল, বাজারে খবর ছড়িয়ে পড়েছে, ইনভেস্টররা তাদের টাকা ফেরত চাইছে। স্ক্রিনে লাল চিহ্ন দেখা যাচ্ছে। গত 10 মিনিটে মেহতা গ্রুপের শেয়ার 40% পড়ে গিয়েছে। রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটা কি করে হতে পারে? নিতিনের ফোন বেজে উঠল। সে ফোন ধরল এবং পরের মুহূর্তেই তার মুখ সাদা হয়ে গেল। কি? আমার ফ্যাক্টরিতে রেড? সে চিৎকার করে উঠল। কেন? কে করাচ্ছে এসব? ফোন কাটতেই সে রিয়ার দিকে ঘুরল। রিয়া, আমার সব শেষ হয়ে যাচ্ছে। তার কণ্ঠ কাঁপছিল। কেউ আমার কোম্পানির সব সিক্রেট ডকুমেন্ট ফাঁস করে দিয়েছে এবং এসব রাজপুত এন্টারপ্রাইজের নির্দেশে হচ্ছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, রাজপুত এন্টারপ্রাইজ? এটাকে? তখনই এক কোণ থেকে ভারী কণ্ঠস্বর শোনা গেল। আমি বলেছিলাম রিয়া। হুইল চেয়ারে বসা হরিশ মেহতা একটি দীর্ঘশ্বাস নিলেন। কারোর চোখের জল খুব ভারী হয়। রিয়া রাগে তার দিকে ফিরল। ড্যাড, এখন আমাদের বিজনেস ডুবছে আর আপনি ওই বিক্রমের নাম জপছেন। আর এই রাজপুত এন্টারপ্রাইজকে? আমি এক্ষুনি কথা বলছি। রিয়া সঙ্গে সঙ্গে ফোন করল। হ্যালো, আমি রিয়া মেহতা বলছি। আমাকে এক্ষুনি মিস্টার বিক্রম রাজপুতের সাথে কথা বলতে হবে। ওপাশ থেকে রিসেপশনিস্টের শীতল কণ্ঠ শোনা গেল। মিস্টার রাজপুত কারো সাথে কথা বলেন না। রিয়া খেপে গেল। তুমি জানো আমি কে? কিন্তু রিসেপশনিস্ট কথা কেড়ে নিল। তিনি আপনার জন্য একটি মেসেজ ছেড়েছেন। রিয়ার শ্বাস আটকে গেল। যদি আপনি নিজের কোম্পানি বাঁচাতে চান, তবে কাল সকাল 9টায় হেড অফিসে চলে আসুন। 1 মিনিট দেরি হলেও মেহতা গ্রুপের নাম নিশানা মুছে যাবে। পরের দিন সকাল 8টা বাজতেই রিয়া আর নিতিন একটি বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়েছিল। কাঁচের তৈরি আকাশ ছোঁয়া রাজপুত টাওয়ার। এটা কোনো অফিস নয়, যেন একটি দুর্গ ছিল। নিতিন ঘাম মুছল। রিয়া, আমার অদ্ভুত লাগছে, আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। চুপ পড়ো। রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আমি রিয়া মেহতা, আমি কারো সামনে ঝুঁকি না। ভেতরে সিকিউরিটি চেক হলো, যেন তারা অপরাধী। 50 তলা। রিসেপশনিস্ট না তাকিয়েই বলল। লিফট ওপরে উঠছিল। প্রতিটি তলার সাথে রিয়ার অহংকার একটু একটু করে ভেঙে পড়ছিল। 50 তলায় লম্বা করিডোর পেরিয়ে শেষে একটি বড় দরজা। সিইও। রিয়া দরজা খুলল। ঘরটি খুব বড় ছিল। একটি ঘূর্ণায়মান চেয়ার জানালার দিকে মুখ করেছিল। রিয়া গলা পরিষ্কার করল, মিস্টার রাজপুত, আমি রিয়া মেহতা। চেয়ারটি ঘুরল না। কেন আপনি আমাদের কোম্পানির সাথে এমন করলেন? আপনার ধারণা আছে আমার কত বড় ক্ষতি হয়েছে? নিস্তব্ধতা। নিতিন এগিয়ে গেল। স্যার, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তবে আমরা কথা বলতে পারি।
তখনই চেয়ারটি ধীরে ধীরে ঘুরল। ভুল বোঝাবুঝি? একটি পরিচিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। খুব বড় ভুল হয়েছে নিতিন। যেমনই মুখ সামনে এলো, রিয়া আর নিতিনের গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে গেল। সামনে বিক্রম, কিন্তু সেই বিক্রম ছিল না যাকে তারা অপমান করেছিল। দামি ইতালিয়ান স্যুট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, মুখে রাজকীয় গাম্ভীর্য। রিয়ার ঠোঁট কাঁপতে লাগল। বিক্রম। বিক্রম হাসল। স্বাগতম আমার অফিসে রিয়া। তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল। কফি খাবে নাকি মাটিতে ফেলার অভ্যেস এখনও যায়নি? বিক্রমের কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন ব্যঙ্গ লুকিয়েছিল যা রিয়ার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দিল। তার ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। নিতিন তখনও ঘরে ছিল। সে নিজেকে সামলে জোরে বলল, এই সব নাটক বন্ধ করো বিক্রম। তোমার এত ক্ষমতা নেই যে মেহতা গ্রুপকে বরবাদ করো। নিশ্চয়ই এই অফিস, এই স্যুট সব চুরি করা। বিক্রম হালকা করে হাসল। সে তার টেবিলে রাখা একটি বোতাম টিপল। পরের মুহূর্তেই 4 জন লম্বা চওড়া সিকিউরিটি গার্ড ভেতরে এলো। সবাই একসাথে মাথা ঝোঁকালো। গুড মর্নিং স্যার। নিতিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্যার? তার কণ্ঠ কাঁপতে লাগল। বিক্রম হাতের ইশারায় গার্ডদের থামতে বলল। এখন না, সে শীতল স্বরে বলল। আজ আমি দেখতে চাই, যখন ক্ষমতা বদলে যায়, তখন মানুষের কথা বলার ধরন কিভাবে বদলে যায়। বিক্রম চেয়ার থেকে উঠল। ধীরে ধীরে হেঁটে রিয়ার সামনে এসে দাঁড়াল। রিয়ার নজর নিজে থেকেই নিচু হয়ে গেল। তার ভেতরের অহংকার যেন কেউ নিংড়ে বের করে নিয়েছে। কি হলো রিয়া? বিক্রম জিজ্ঞেস করল। আজ তোমার কণ্ঠ বেরোচ্ছে না কেন? সে হালকা ঝুঁকে রিয়ার চোখের দিকে তাকালো। কাল তো তুমি পুরো হলে চিৎকার করে করে আমাকে আমার মর্যাদা মনে করাচ্ছিলে। রিয়ার চোখ থেকে জল ঝরতে লাগল। বিক্রম, তার কণ্ঠ ভেঙে গেল। আমি জানতাম না। যদি আমার সামান্যতম ধারণা থাকত। তবে কি? বিক্রমের কণ্ঠ হঠাৎ কঠোর হয়ে গেল। তবে কি তুমি মানুষ হতে, নাকি তখনও আমার পায়ে ঝোকার কথা বলতে? রিয়া ফুঁপিয়ে কাঁদতে লাগল। প্লিজ, আমার ড্যাডির খাতিরে মেহতা গ্রুপকে বরবাদ করবেন না। ড্যাডির খাতিরে? বিক্রম পুনরাবৃত্তি করল। তার চোখে গভীর যন্ত্রণা ফুটে উঠল। যে বাবা তোমাকে রাজকন্যার মতো মানুষ করেছেন, তুমি তারই সংস্কারকে পিষে ফেলেছ। সে কিছুক্ষণ থামল। আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ হরিশ আঙ্কেল আমার বাবার দুঃসময়ে সাহায্য করেছিলেন। আমি এই বাড়িতে তোমাকে নিচু দেখাতে আসিনি, তোমাকে মানুষ বানাতে এসেছিলাম। নিতিন ততক্ষণে সব বুঝে গিয়েছিল। সে হঠাৎ এগিয়ে এলো এবং পরের মুহূর্তেই ধড়াম করে বিক্রমের পায়ে আছড়ে পড়ল। স্যার, আমাকে মাফ করে দিন। তার কণ্ঠে কাকুতি মিনতি ছিল। আমার কোনো দোষ নেই স্যার, এইসব রিয়ার কারসাজি। রিয়া স্তব্ধ হয়ে গেল। নিতিন, তুমি এটা কি বলছো? নিতিন ঘুরে তার দিকে তাকালো। এখন তার চোখে ভালোবাসা নয়, শুধু ভয় ছিল। স্যার, আমি তো সবসময় আপনাকে সম্মান করতাম। আমি তো সামান্য একজন ব্যবসায়ী। রিয়ার মন ভেঙে গেল। তুমি তো বলতে যে আমাকে ভালোবাসো। বিক্রম নিতিনকে ঘেন্নার সাথে দেখল। ভালোবাসা? সে হালকা করে লাথি মেরে নিতিনকে দূরে সরিয়ে দিল। রিয়া, এই হলো তোমার পছন্দ। এই লোকটা তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসত। বিক্রম টেবিল থেকে একটি ফাইল তুলে নিতিনের সামনে ছুঁড়ে দিল। এগুলো তোমার ফ্যাক্টরির বেআইনি কাগজপত্র। সে ইন্টারকমে বলল, সিকিউরিটি, পুলিশকে ভেতরে পাঠিয়ে দাও। নিতিন চিৎকার করতে লাগল, না, আমাকে ছেড়ে দিন। গার্ডরা তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল। তার চিৎকার করিডোরে প্রতিধ্বনিত হতে থাকল। এখন ঘরে শুধু বিক্রম আর রিয়া ছিল। এবার তোমার পালা, রিয়া মেহতা। বিক্রম নিজের চেয়ারে ফিরে বসল। রিয়া হাত জোড় করল। তুমি যা বলবে আমি তাই করব, শুধু আমার কোম্পানিকে বাঁচিয়ে নাও। বিক্রম একটি এগ্রিমেন্ট তার দিকে এগিয়ে দিল। মেহতা গ্রুপের সব ঋণ আমি শোধ করে দেব। রিয়ার চোখে আশার আলো জাগল, কিন্তু বিক্রমের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। মেহতা নিবাস, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স সব এখন রাজপুত এন্টারপ্রাইজের হবে। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আর তুমি? বিক্রম একটু থামল। আগামী 6 মাস আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার বাড়িতে থাকবে। ঠিক সেই কাজগুলোই করবে যা তুমি আমাকে দিয়ে করিয়েছিলে। রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এটা অপমান। বিক্রম ঘলি দেখল। নিলাম শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি। সিদ্ধান্ত তোমার। রিয়ার হাত কাঁপতে লাগল। সে কলম তুলে সই করে দিল। পরের দিন ঠিক সকাল 6টায় রিয়া একটি সাধারণ পোশাকে রাজপুত বাংলোর গেটে দাঁড়িয়েছিল। বাংলোটি মেহতা নিবাসের চেয়েও বড় ছিল, কিন্তু এখানে নিস্তব্ধতা ছিল, অহংকার নয়। একজন বয়স্ক চাকর দরজা খুলল। এটা আপনার ইউনিফর্ম, আপনি সার্ভেন্ট কোয়ার্টারে থাকবেন। রিয়া কাপড়গুলো ধরল,
তার হাত কাঁপছিল। রান্নাঘরে পৌঁছানো মাত্রই ইন্টারকম বেজে উঠল। আমার ব্ল্যাক কফি ওপরে নিয়ে এসো। বিক্রমের কণ্ঠ শোনা গেল। রিয়ার চোখ জলে ভরে এলো। সেই মুহূর্তটির কথা তার মনে পড়ে গেল, যখন সে বিক্রমের হাত থেকে কফি ফেলে দিয়েছিল। রিয়া ট্রে নিয়ে ওপরে পৌঁছল। স্যার, আপনার কফি। বিক্রম এক চুমুক দিয়ে কাপটি জোরে নামিয়ে রাখল। ঠান্ডা। রিয়া ভয় পেয়ে গেল। সরি, আমি অন্য কফি বানিয়ে দিচ্ছি। থামো, বিক্রম বলল। আমি তোমার মতো নই, কিন্তু সঠিক কফি বানাতে শিখতে হবে। রিয়া নিচে নেমে এলো। আজ প্রথমবার সে বুঝল এক কাপ কফি বানাতে কতটা পরিশ্রম লাগে। সারা দিন সে কাজ করতে থাকল। ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, তার হাতে ফোস্কা পড়ে গেল। সন্ধ্যায় কিছু অতিথি এলেন। তারা রিয়ার পুরনো বন্ধু ছিল। ও মাই গড, রিয়া, তুমি এখানে পরিচারিকা। হাসির রোল উঠল। রিয়ার চোখ ভরে এলো। বিক্রম দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। রাতে রিয়া ঘরে বসে কাঁদছিল। তখনই কেউ তার কাঁধে হাত রাখল। বিক্রম ছিল, হাতে খাবারের থালা। খেয়ে নাও, শাস্তির মানে উপোস রাখা নয়। রিয়া তার পায়ে লুটিয়ে পড়ল। আমাকে মাফ করে দাও। বিক্রমের কণ্ঠ শান্ত ছিল। এখনই নয়, এখনও অনেক কিছু বাকি আছে। বিক্রমের এই কথাগুলো রিয়ার কানে হাতুড়ির মতো বাজতে থাকল। সে মেঝেতে বসে মাথা নিচু করে কাঁদছিল। আজ সে প্রথমবার অনুভব করল যে অপমান শুধু শব্দ দিয়ে নয়, নিস্তব্ধতা দিয়েও আঘাত করে। বিক্রম ঘর থেকে চলে গেল, কিন্তু খাবারের থালাটি রেখে গেল। রিয়া কাঁপা কাঁপা হাতে এক লোকমা খাবার মুখে তুলল। সাধারণ ডাল, শুকনো রুটি আর সামান্য ভাত। যে খাবারকে সে কোনোদিন চাকরদের খাবার বলে অবজ্ঞা করত, আজ সেই খাবারটি তার কাছে 5 স্টার হোটেলের চেয়েও দামি মনে হচ্ছিল। প্রতি লোকমার সাথে তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। রিয়া যেমনই বিছানায় শুলো, তার ফোন ভাইব্রেট করল। মেসেজ এলো, সিটি হার্ট হসপিটাল। মিস রিয়া, আপনার বাবার অবস্থা হঠাৎ খারাপ হয়ে গিয়েছে। তার এখনই হার্ট সার্জারি প্রয়োজন। অপারেশনের খরচ অনেক বেশি। সকালের মধ্যে টাকা জমা না দিলে আমরা কিছু করতে পারব না। রিয়ার হাত থেকে ফোন পড়ে গেল। ড্যাড! তার মুখ থেকে শুধু এইটুকুই বেরোলো। সে ঘাবে গিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু পায়ে যেন প্রাণ ছিল না। আজ সে প্রথমবার সত্যি একা ছিল। তার কাছে না ছিল টাকা, না ক্ষমতা, না কোনো পরিচয়। শুধু একটিই পথ খোলা ছিল, বিক্রম। রিয়া খালি পায়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। তার পা পাথরে ধাক্কা খাচ্ছিল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করছিল না। তার মন শুধু এক কথাই বলছিল, ড্যাডের যেন কিছু না হয়। সে বিক্রমের ঘরের সামনে পৌঁছে এক মুহূর্ত থামল, তারপর দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। বিক্রম ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। বিক্রম! রিয়া চিৎকার করে তার পায়ে আছড়ে পড়ল। প্লিজ আমাকে সাহায্য করো। তার কণ্ঠ কাঁপছিল। আমার ড্যাড মারা যাবেন, তার অপারেশন দরকার। আমার কাছে কিছু নেই, সব তোমার কাছে। সে মাটিতে মাথা ঠুকতে লাগল। আমি অপরাধী, আমাকে যা শাস্তি দেবার দাও, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে নাও। আজ সেখানে কোনো বিজনেস ওমেন ছিল না, ছিল না কোনো অহংকারী রিয়া মেহতা, ছিল শুধু এক আতঙ্কিত ও ভেঙে পড়া মেয়ে। বিক্রম তার দিকে তাকালো। তার চোখে কষ্ট ছিল, কিন্তু কণ্ঠস্বর তখনও শীতল। আমি কেন টাকা দেব রিয়া? তোমার বাবা আমাকে সাহায্য করেছিলেন। সেই ঋণ আমি মেহতা গ্রুপকে বাঁচিয়ে শোধ করে দিয়েছি। এখন আমাদের হিসাব সমান। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি জানি আমি খারাপ, কিন্তু আমার বাবা নির্দোষ। তার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারব না। তার সব অহংকার চোখের জলে ধুয়ে গিয়েছিল। বিক্রম কিছুক্ষণ চুপ থেকে ঝুঁকে রিয়ার কাঁধ ধরে তাকে তুলল। রিয়া ভয়ে চোখ খুলল। বিক্রম পকেট থেকে একটি রসিদ বের করে তার হাতে ধরিয়ে দিল। কাদা বন্ধ করো। রিয়ার আঙুল কাঁপছিল। সে দেখল রসিদটি হার্ট সার্জারির পুরো টাকা 2 ঘন্টা আগেই জমা দেয়া হয়েছে। রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। এটা তো আপনি আগেই। বিক্রম দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, যেমনই আমি জানতে পারলাম, ডাক্তারের সাথে কথা বলে নিয়েছিলাম। অপারেশন চলছে, তিনি বিপদমুক্ত। রিয়ার পায়ে যেন আর জোর রইল না। যেই মানুষকে সে পায়ের নিচে ঝুঁকিয়েছিল, সেই মানুষটি আজ তার বাবার প্রাণ বাঁচিয়ে দিল। সে ফুঁপিয়ে কাঁদতে লাগল। এবারেই চোখের জল ছিল লজ্জা আর স্বস্তির। সে উঠে বিক্রমকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ, আমি সারা জীবন এই ঋণ ভুলব না। বিক্রম তাকে আলাদা করে টেবিল থেকে সেই এগ্রিমেন্টটি তুলল, যেটিতে রিয়া বাধ্য হয়ে সই করেছিল। রিয়া ঘাবড়ে গেল। বিক্রম তার চোখের দিকে তাকাল এবং পরের মুহূর্তেই খচখচ করে কাগজটি ছেড়ে 2 টুকরো করে দিল। রিয়া অবাক হয়ে গেল। এটা তুমি কি করছ? বিক্রম কাগজটি ডাস্টবিনে ফেলে দিয়ে বলল, তোমাকে মুক্ত করছি। রিয়ার চোখে হাজারো প্রশ্ন। বিক্রম বলল, আমি তোমাকে চাকর বানাতে চাইনি। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চেয়েছিলাম যে সময় বদলালে মানুষের অবস্থানও বদলে যায়। আসল বিলাসিতা টাকা নয়, অন্য মানুষের কষ্ট বোঝা। রিয়া মাথা নিচু করে বলল,
তাহলে এখন আমার কি হবে? বিক্রম শান্ত স্বরে বলল, মেহতা নিবাস তোমারই থাকবে, তুমি সেখানে ফিরে যেতে পারো। রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু বিক্রম কথা শেষ করে বলল, মেহতা গ্রুপ এখন রাজপুত এন্টারপ্রাইজের অংশ থাকবে। তুমি চাইলে সেখানে একজন সাধারণ কর্মীর মতো কাজ করতে পারো। কোনো অনুগ্রহ নয়, কোনো শর্টকাট নয়, শুধু পরিশ্রম। রিয়ার চোখে প্রথমবার সত্যিকারের আত্মবিশ্বাস ঝিলিক দিয়ে উঠল। আমি রাজি, আমি শূন্য থেকে শুরু করব। 1 বছর কেটে গেল। রাজপুত এন্টারপ্রাইজের অফিস সব সময়কার মতো ব্যস্ত ছিল। এক্ষুনি ছোট একটি ডেস্কে রিয়া ফাইলের কাজে ডুবেছিল। এখন সে জুনিয়র ম্যানেজার। কোনো বিলাসিতা নেই, কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেই, শুধু পরিশ্রম। তখনই অফিসে তোলপাড় হল। বিক্রম রাউন্ডে এসেছিল। সে রিয়ার ডেস্কের কাছে থামল। মিস রিয়া, সে পেশাদার ভঙ্গিতে বলল, এই প্রেজেন্টেশনটি খুব ভালো হয়েছে, গুড ওয়ার্ক। রিয়া হাসল। থ্যাংক ইউ স্যার। বিক্রম এগিয়ে গেল, তারপর আবার থামল। নিচু স্বরে বলল, আজ সন্ধ্যায় ফ্রি আছো? ড্যাড ডিনারে ডেকেছেন। রিয়ার চোখে খুশির ঝিলিক দেখা দিল। আর হ্যাঁ, বিক্রম হাসল, এবার কফি আমিই বানাবো। রিয়া হেসে ফেলল, কিন্তু যদি খারাপ হয় তবে আমি মাটিতে ফেলব না। দুজনের হাসি অফিসের কোলাহলে মিশে গেল। সেই হাসিতে কোনো ব্যঙ্গ ছিল না, ছিল না কোনো প্রতিশোধ। শুধু দুজন মানুষ ছিল যারা এখন একে অপরকে সমমর্যাদার চোখে দেখছিল। সন্ধ্যায় রাজপুত হাউসে এক অদ্ভুত শান্তি ছিল। মালিক আর ভৃত্যের কোনো ভেদাভেদ ছিল না। রিয়া সাধারণ পোশাকে এলো, কোনো হিরে বা মেকআপের বাহাদুরি নেই। ড্রয়িং রুমে হরিশ মেহতা বসেছিলেন। তিনি এখন অনেকটাই সুস্থ। রিয়া তাকে দেখেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। হরিশ মেহতার চোখ ভিজে এলো। আমার মা, আজ তুমি সত্যিই বড় হয়ে গিয়েছ। বিক্রম দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মুখে সন্তুষ্টির ছাপ ছিল। ডিনার টেবিলে 3 জন মুখোমুখি বসলেন। রিয়া নিজেই উঠে খাবার পরিবেশন করল। বসো, বিক্রম বলল, আজ তুমি অতিথি নাও। রিয়া হাসল, আজ আমি মেয়ে আর একজন কর্মীও, কিন্তু সবার আগে একজন মানুষ। হরিশ মেহতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিক্রম, তুমি আমার মেয়েকে শাস্তি দাওনি, তুমি তাকে জীবন শিখিয়েছ। বিক্রম মাথা নিচু করল, আমি শুধু সেটুকুই করেছি যা সেদিন করা উচিত ছিল। ডিনারের পর রিয়া ছাদে দাঁড়িয়েছিল। শহরের আলো একইভাবে জ্বলছিল যেমনটা 1 বছর আগে ছিল, কিন্তু রিয়া এখন আর আগের মতো নেই। বিক্রম তার পাশে এলো। কিছু বলতে চাও? রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি কিছু ভুলের ক্ষমা হয় না। আমি তোমাকে স্বামী মনে করিনি, মানুষ মনে করিনি। যদি তুমি আজকেও আমাকে ঘৃণা করো তবে আমি তা মেনে নেব। বিক্রম তার দিকে তাকিয়ে বলল, ঘৃণা করতে অনেক শক্তি লাগে রিয়া, আর এখন আমি ক্লান্ত। রিয়ার চোখ ভরে এলো। তাহলে এর মানে? বিক্রম হালকা হেসে বলল, এর মানে এই যে আমরা যাই করি না কেন, এখন আর কোনো বাধ্যবাধকতা থেকে নয়। কিছু মাস পর রাজপুত এন্টারপ্রাইজের অ্যানুয়াল মিটিং ছিল। পুরো বোর্ডের সামনে রিয়া প্রেজেন্টেশন দিচ্ছিল। আত্মবিশ্বাস, স্বচ্ছতা, কোনো অহংকার নেই, আছে শুধু যোগ্যতা। মিটিং শেষ হতেই হাততালিতে ফেটে পড়ল ঘর। একজন সিনিয়র ডিরেক্টর বললেন, মিস রিয়া, আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি এখানে নিজের নামের জোরে নয়, পরিশ্রমের জোরে পৌঁছেছেন। রিয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তার নজর হঠাৎ বিক্রমের সাথে ধাক্কা খেল। বিক্রম মাথা নাড়িয়ে মৃদু স্বীকৃতি দিল। সেই সন্ধ্যায় অফিসের ছাদে বিক্রম আর রিয়া দাঁড়িয়েছিল। ঠান্ডা হাওয়া বইছিল। রিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, বিক্রম, সেদিন যদি তুমি আমাকে ছেড়ে না যেতে তবে হয়তো আমি কোনোদিন বদলাতাম না। বিক্রম বলল, আর আমি যদি না যেতাম তবে হয়তো আমি নিজেকেই হারিয়ে ফেলতাম। রিয়া তার দিকে তাকিয়ে বলল, তাহলে আমাদের কি ভেঙে পড়া জরুরি ছিল? বিক্রম হাসল। কিছু সম্পর্ক ভেঙে গিয়েই ঠিকভাবে গড়ে ওঠে। রিয়া ধীরে ধীরে বলল, আমি আর দ্বিতীয়বার সেই ভুল করব না। বিক্রম প্রথমবার রিয়ার হাত ধরল। আর এবার যদি আমরা একসাথে চলি তবে সমমর্যাদা নিয়েই চলব। রিয়ার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু এই জল দুর্বলতার ছিল না। কিছুদিন পর একটি সাধারণ অনুষ্ঠান হলো। কোনো লোক দেখানো জাঁকজমক নেই, কোনো মিডিয়া নেই, শুধু পরিবার আর কিছু কাছের মানুষ। রিয়া আর বিক্রম একে অপরের সামনে দাঁড়িয়েছিল। এবার কোনো শর্ত নেই, কোনো অনুগ্রহ নেই। হরিশ মেহতা হেসে বললেন, আজ আমি আমার মেয়েকে কোনো মালিকের হাতে তুলে দিচ্ছি না, আজ আমি তাকে একজন প্রকৃত মানুষের সাথে যুক্ত করছি। বিক্রম রিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কি তৈরি? রিয়া হাসল, এবার অহংকার নয়, সম্মান নিয়ে। দুজনে একে অপরের হাত ধরল। কখনো কখনো জীবন কাউকে ওপরে তোলার জন্য অন্যকে নিচু করে, কিন্তু আসল জয় তখনই হয় যখন যে মাথা নত করছে এবং যে মাথা তুলছে দুজনেই মানুষ হয়ে ওঠে।
রিয়া শিখল টাকা সবকিছু নয়, আর বিক্রম শিখল যে প্রতিশোধ নয়, বোধশক্তিই হল সবচেয়ে বড় শক্তি। তাদের গল্প কোনো মালিক আর চাকরের ছিল না। এই গল্প ছিল অহংকার ভাঙার, সম্মানের লড়াইয়ের আর ভালোবাসার এক নতুন সূচনার। বন্ধুরা, এই কাহিনীটি যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সেফ সোসাইটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন কোনো মন মাতানো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারকে সামলে রাখুন, সম্পর্কগুলোকে আগলে রাখুন।